This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ফিরে এলাম ব্রেকের পর। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। হ্যাঁ, ঠোঁটকাটা, এবার ঠোঁটকাটা স্পেশাল। পাকিস্তানের কথায় আমাদের আসতেই হবে, আবারও আসতে হবে, তার কারণ তাদের নির্লজ্জতার সীমা পরিসীমা মাপা যাচ্ছে না কিচ্ছু দিয়ে। এমন কোনো যন্ত্র আবিষ্কারই হয়নি, কিন্তু ভারত প্রস্তুত, ফুল প্রিপেয়ার। আজও আরব সাগরে শক্তি প্রদর্শন ভারতীয় নৌসেনার। এই খবরাখবরে আমরা থাকবো, ইন ডিটেল আপনাদের বলবো, কিন্তু এই সংক্রান্ত এই মুহূর্তের 10টা লেটেস্ট আপডেট, বড় খবর, যা অন্য কারোর কাছে হয়তো এই মুহূর্তে নেই, TV9 বাংলার কাছে রয়েছে। আমি বড় করে দেখাতে বলবো। PCR এই মুহূর্তে বিগ বলে দর্শকদের জন্য সব থেকে বড় খবর। প্রথম বড় ব্রেকিং, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক চিফ অফ ডিফেন্স স্টাফের। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে PSF এর DG। এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। নেক্সট PCR, এর পরেরটা কি আছে আমরা দেখব। আরব সাগরে শক্তি প্রদর্শন ইন্ডিয়ান নেভির, বোঝা যাচ্ছে কতটা প্রস্তুত পাকিস্তানও টের পাচ্ছে। নেক্সট, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, এই মুহূর্তে বড় সড় আপডেট। নেক্সট, পিসিআরকে বলবো পরের ব্রেকিং কি আছে। ভারতের প্রত্যাঘাতের ভয়ে ইসলামাবাদ কাঁপছে। ভারতের প্রত্যাঘাতের ভয়ে POK-তে জঙ্গি লঞ্চ প্যাড ফাঁকা করছে পাকিস্তান। সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম না কিছুক্ষণ আগে, কিভাবে পলায়নের সহায়তা, কিন্তু ভারতও প্রস্তুত। নেক্সট PCR, এর পরেরটা কি আছে দেখব। উপত্যকার বুকে প্রত্যাঘাত জারি রেখেছে সেনা, তার কারণ প্রত্যেকটা মুহূর্তে ভারত যে প্রস্তুত তার নিদর্শন সবার সামনে, গোটা বিশ্বের সামনে ভারত দেখিয়েছে, তার কারণ ভারত সবসময় তাদের প্রস্তুতি জারি রাখে। নেক্সট 5 নম্বর কি আছে দেখি। পাকিস্তানেই ছিল পহেলগাঁও হামলার জড়িত জঙ্গি আদিল। আদিলের নাম এর আগেও আছে। পাকিস্তানের লস্কর ট্রেনিং জঙ্গি আদিলের। এই ট্রেনিং এর পর পাকিস্তানেই ছিল পহেলগাঁও হামলার জড়িত আদিল। এই আদিলের খোঁজ, এই আদিলের কথা আপনাদের জানিয়েছিলাম, এবং পর পর একের পর এক কিভাবে গুড়িয়ে দেওয়া হচ্ছে জঙ্গিদের বাড়ি, ফলে হয়তো জারি থাকবে। নেক্সট PCR, পরেরটা কি আছে। এগুলো হচ্ছে এই মুহূর্তের বড় ব্রেকিং। পাকিস্তানে এবার ওষুধ সংকট, কারণ 40% ওষুধ ভারত থেকে যায়। এই মুহূর্তে বাণিজ্য চুক্তির কারণে কি পরিস্থিতি হয়েছে, ফলে এই মুহূর্তে সংকটে অন্তত 40% ওষুধ ভারত থেকে যেতে পাকিস্তানে যেত, এই মুহূর্তে যেতে পারছে না। ফলে বুঝতেই পারছেন যে কতটা সংকটে সেখানে এই মুহূর্তে। সেই পরিস্থিতি কিছু করার নেই, ভারত চায় না এরকম, কিন্তু ভারতকে বাধ্য করা হয়েছে। কি করবে ভারত। নেক্সট, পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করুক ভারত। পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার, সোশ্যাল মিডিয়ায় এমনটা দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছেন, পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করুক ভারত, এমনটা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের সব থেকে বড় আপডেট আপনাদের জানতে তো অবশ্যই নজর রাখতে হবে TV9 বাংলায়। নেক্সট বিগ ব্রেকিং কি আছে আমি ছোটখাটো বলছি আপনাদের। দেখুন, পহেলগাঁওয়ের বদলা নিতেই হবে। হ্যাঁ, নিতেই হবে, পহেলগাঁওয়ের বদলা নিতেই হবে, কথা আমার আপনার প্রত্যেকের। প্রধানমন্ত্রীর কাছে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এই দাবি আমাদের প্রত্যেকের, কথা বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক প্রেক্ষাপট নির্বিশেষে এই দাবি সকলের, যে পহেলগাঁওয়ের বদলা আমরা চাই। আমরা যে কোনো প্রান্তে কোনো রকম হিংসা মানছি না, মানব না। নেক্সট, দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, আঁটোসাঁটো নিরাপত্তা। এটা আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন। 170টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। সৈকতে 24 ঘন্টার নজরদারি। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। ব্রেকে যখন আমি ছিলাম তখন বেশ কিছু মেসেজ দর্শকদের তরফ থেকে আমার কাছে এসেছিল, তাই জন্য এই বড় ব্রেকিংটাও আপনাদের দেখিয়ে দিলাম, যে এই মুহূর্তের এটাও একটা বিগ ব্রেকিং। নেক্সট ব্রেকিং কি আছে দেখি, আসুন। PCR, এটা হাওড়ায় কৃষি সমবায় ভোটে উত্তেজনা। হাওড়ায় কৃষি সমবায় ভোটে উত্তেজনা। জগৎবল্লভপুরে তৃণমূল CPM এর বচসা হাতাহাতি। অর্থাৎ এই মুহূর্তে যে পরিস্থিতি। আচ্ছা, আরও একটা বিষয় আছে, হাওড়া কৃষি সমবায় ভোটে উত্তেজনা। আচ্ছা, আরও একটা লাইন ছিল, আমি PCRকে বলবো আরও একবার প্লিজ প্লে করতে, আমি মিস করে গেছি। জগৎবল্লভপুরে তৃণমূল CPM এর বচসা, এবং সেই বচসা শুধু মুখে থাকেনি, হাতাহাতি হয়েছে। ফলে এই মুহূর্তে পাকিস্তান ছাড়াও, পহেলগাঁওয়ের ঘটনা ছাড়াও আরও গুরুত্বপূর্ণ দুটো আপডেট ছিল, আপনাদের জন্য জানালাম। ঠিক এরকমই আপডেট, আরও গুরুত্বপূর্ণ আপডেট জানতে দেখতেই হবে TV9 বাংলা।
पहलगाम में हुआ ये हमला, मैं पीड़ित परिवारों को फिर भरोसा देता हूं, उन्हें न्याय मिलेगा। इस हमले के दोषियों और साजिश रचने वालों को कठोरतम जवाब दिया जाए। কঠোরতম দিক থেকে মেরেই যাচ্ছে। আপনি বলতে পারেন সৈনিকের ধর্ম, আমরা বর্ডার যে থাকবো, দেশবাসী শান্তিতে থাকবে। বদলা দেশের সরকারকে নিতেই হবে। আগামী দিনে যেন ভারতবর্ষের দিকে তাকাতে তাদের যেন বুক কাঁপে। We believe in action. অ্যাকশন চাইছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। অ্যাকশন চাইছে গোটা দেশ। পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশন চাইছে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা চাই আমাদের প্রত্যেককে। অ্যাকশন চাই। কাশ্মীর জুড়ে সেনাবাহিনী অ্যাকশনে নেমে পড়েছে। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है, उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। প্রধানমন্ত্রীর ঘোষণার পরেই শুরু হয়ে গেছে অ্যাকশন। একের পর এক জঙ্গির বাড়িতে অভিযান চালাচ্ছে সেনা। একের পর এক বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুলওয়ামা জেলার মারান গ্রামে এবং সেখানে এই ধ্বংসস্তূপের চেহারাটা দেখাবো। এখানেও রাতে, গভীর রাতে টানা লাগাতার সেনা অভিযান চলে এই আহসান আলী হকের বাড়িতে, যার বিরুদ্ধে অভিযোগ আহসান আলী হক 2018 থেকে বেপাত্তা এবং 2018 থেকে সে পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে প্রশিক্ষণ নিয়ে সে জঙ্গি শিবিরে নাম লিখিয়েছে। ये तो मिलिटेंट था, इसमें क्या झूठ बोलना है। ये जो है ना, ये बोल रहा है ये एहसान का घर है, हमको इससे कोई लेना देना नहीं है, बस शार्ट आउट में ये बोल रहा है। तो उसका घर क्यों उड़ाया फौज ने? वो बोल रहा है उसका घर इसलिए उड़ाया, वो उसके साथ वो टेरर में था, मिलिटेंट था। बाद में हम आया था, हमें यहाँ देखा तूफान ही तूफान, सब मकान गिरे हुए। बस हम इंडियन हैं, इंडियन रहेंगे। बस जो बेगुनाह उधर पहलगाम में मर गए, समझ लो एक इंसान को मारना है, पूरी इंसानियत की जान निकालना है। बस वो भी हमारा भाई, वो भी हमारे भाई थे, बहन थे। अगर इन्होंने मारा था, इनको मारो। যারা ভেতর থেকে কোনোভাবে এই নাশকতায় সামিল হবে তাদের কোনোভাবে রেয়াত করা হবে না। তাদেরকে যেমন ধরে নিকেশ করা হবে, তার পাশাপাশি তাদের বাড়ি ডেমোলিশ করে কিন্তু এই বার্তাটাই দেওয়া হচ্ছে। পহেলগাঁও হামলার পর স্থানীয় জঙ্গিদের তালিকা তৈরি হয়েছে। অনন্তনাগ, পুলওয়ামা, সোপিয়ান, বান্দিপুরা থেকে কুলগাঁও উপত্যকা জুড়ে একযোগে চলছে বাহিনীর জঙ্গি বিরোধী অ্যাকশন। চিরুনি তল্লাশির সঙ্গে জঙ্গিদের বাড়িও গুঁড়িয়ে দেওয়ার কাজ চলছে। এই মুহূর্তে আমরা রয়েছি ত্রাল এলাকায়। এই মুহূর্তে আসিফ শেখের বাড়িতে আমরা রয়েছি, আর এই বাড়ি গতকাল রাতে বিস্ফোরণে সম্পূর্ণভাবে উড়ে গিয়েছে। যে খবর আসছে যে এই আসিফ সেই মূলত যে হামলার ঘটনা ঘটেছে পেহেলগামে, সেই হামলার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই বাড়ির ভেতরে একটি জায়গাতে বিস্ফোরক পাওয়া যায়, আর তারপরেই এখান থেকে সিকিউরিটি ফোর্স তারা কিছুটা নিরাপদ দূরত্বে সরে যায়। আমরা এই মুহূর্তে বাড়ির ভেতরে যে জায়গাটি রান্নাঘর, সেই রান্নাঘরের ভেতরে আমরা রয়েছি। এখানে থাকতেন মানুষজন, কিন্তু নিরাপত্তা রক্ষীরা আসার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা সরে গিয়েছে।
এবং বিস্ফোরণের তীব্রতা ঠিক কতটা তা এখানকার দেয়ালে ছবি দেখলে পরেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেশের বিভিন্ন প্রান্তে বিশেষত কাশ্মীরে এখনও পর্যন্ত হাতে গোনা কয়েকজন যারা বেঁচে পড়তে রয়েছে, খুব দ্রুত তাদের ভিটে মাটি সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দেওয়া হবে। এই ছবি সম্পূর্ণভাবে সেই প্রধানমন্ত্রীর বক্তব্যেরই বাস্তবায়ন বলে এই মুহূর্তে মনে করা হচ্ছে। সর্বদল বৈঠকে সব রাজনৈতিক দল জানিয়ে এসেছে কেন্দ্র যা ব্যবস্থা নেবে তাতেই সমর্থন রয়েছে তাদের, কিন্তু অ্যাকশন চাই। গোয়েন্দা ব্যর্থতার কথা মেনে নিলেও কেন্দ্রের আশ্বাস ছাড়া হবে না। বিহারের সভায় যে আশ্বাস প্রধানমন্ত্রী দিয়েছিলেন, বুঝতেই পারলেন সর্বদল বৈঠকে সব রাজনৈতিক দল তাদের সমর্থনের কথা জানিয়ে দিয়েছে এবং কেন্দ্র যা ব্যবস্থা নেবে সেটাতেই তাদের সমর্থন রয়েছে, কিন্তু অ্যাকশনের পক্ষে তারা প্রত্যেকেই একমত। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছেন। তিনিও বিষয়টা উল্লেখ করেছেন। তিনি যেটা বলেছেন যে প্রধানমন্ত্রী বলেছিলেন 24শে এপ্রিল, আগে প্রধানমন্ত্রী কি বলেছেন একবার শোনাবো আপনাদের। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी, सजा मिलकर के रहेगी। প্রধানমন্ত্রী বলেছিলেন যে 24 এপ্রিল তার কথা। আজ মন কি বাতেও পহেলগাঁও হামলা নিয়ে 6 মিনিট, মোর দ্যান 5 মিনিট, 6 মিনিট তিনি বক্তব্য রাখেন। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, हर भारतीय का खून आतंकी हमले की तस्वीरों को देखकर खौल रहा है। पहलगाम में हुआ यह हमला आतंक के सरपरस्तों की हताशा को दिखाता है। मैं पीड़ित परिवारों को फिर भरोसा देता हूं, उन्हें न्याय मिलेगा, न्याय मिलकर रहेगा। इस हमले के दोषियों और साजिश रचने वालों को कठोरतम जवाब दिया जाएगा। প্রত্যাঘাত, রাজনৈতিক প্রত্যাঘাত। রেবন্ত রেড্ডির পর পাক অধিকৃত কাশ্মীর জবরদখল মুক্ত করবার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পাক অধিকৃত কাশ্মীর সেটাকে জবরদখল মুক্ত, পাকিস্তান মুক্ত করার কথা বলেছেন, তো সে তো একদম একটা ইতিবাচক সঠিক বার্তা। কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বললাম, সোশ্যাল মিডিয়ায় তিনি কি লিখেছেন একটু বড় করে আসুন দেখি। বিগ বলে অভিষেকের প্রত্যাঘাত, কিভাবে তিনি বলছেন পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারে এটাই সময়, ব্যাস এটাই, ওরা যে ভাষা বোঝে সেই ভাষাতেই ওদের শেখাতে হবে, তেমনটাই বলছেন। এখন আর সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী হুমকি দিলে চলবে না। গত কয়েকদিনে দেখছি পহেলগাঁওয়ের নজিরবিহীন জঙ্গি হামলার পিছনের ফাঁক ফোকর ভালো করে খোঁজা হচ্ছে না, বদলে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কাজে লাগে এরকম প্রচার চলছে। অভিষেক বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট, এই ক্ষুদ্র রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার, আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার। ফলে এই মুহূর্তে তিনি তার পোস্টে সরাসরি কোন রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করলেন তার ঠোঁট কাটার বলার অপেক্ষা রাখে না। আসুন আর একটু ডিটেল দেখি। পাক অধিকৃত কাশ্মীর জবরদখল মুক্ত করবার ডাক দশকের পর দশক ধরে জাতীয় রাজনীতিতে তুলে এসেছে সংঘ পরিবার বিজেপি। সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে पाकिस्तान विरोधितार सुर के चौड़ा करे बहुत हो गया। ये तो पहले हमारी सरकारें थी कि इनके ऐसे जो हरकतें थी हम टॉलरेंस लेवल था, अब वो मोदी जी का जो उन्होंने कहा है জাতীয়তাবাদের অস্ত্রের শান দিয়ে অনেকেই বলছেন সামনের নির্বাচনী বৈতরণী পার করবার কৌশল নিয়েছে বিজেপি। সেই কৌশলকেই কি পাল্টা চাল হিসেবে ব্যবহার করছে বিরোধী নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা রেবন্ত রেড্ডিরা? इस हमले के दोषियों और साजिश रचने वालों को
कठोरतम जवाब दिया जाएगा। এই কঠোরতম দিক থেকে মেরেই যাচ্ছে। We believe in action. সব অপোজিশন আপনার সঙ্গে আছি আমরা, আপনি পদক্ষেপ নিন। দেখি কত 72 ইঞ্চি ছাতি আছে কার। আজকে 4-5 দিন হয়ে গেল কোনো পদক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছে না। পাক অধিকৃত কাশ্মীর তো পাকিস্তান অধিকার করে রেখেছে, জবরদখল করে রেখেছে, তো সুতরাং সেটা পুনরুদ্ধারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে কথা বলেছেন এটা তো একেবারে বাস্তব। খুব ভালো, তাকে স্বাগত জানাচ্ছি দেশপ্রেমের জন্য। কিন্তু পশ্চিমবাংলার পাশে বাংলাদেশে যখন হিন্দুদের উপর অত্যাচার চলছিল, তো এখানকার সরকার কি করেছে? উনি তো এখন টুইটার নেতাতে পরিণত হয়েছেন, মাঝে মাঝে ভেসে ওঠেন, আবার মাঝে মাঝে কোথায় তলিয়ে যান তার খবর কেউ পায় না। এই পোস্ট সংক্রান্ত বিষয় শুধু এইটুকু বলবো, পিওকে অনেক দূর। এই যে আমাদের মুর্শিদাবাদ বা মালদায়, মোথাবাড়িতে, শামশেরগঞ্জে যে ঘটনাগুলো ঘটেছে, তো সেখানে জবাব দেওয়ার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা দরকার সেটা যদি অভিষেক বাবু একটু বাতলে দেন। পাকিস্তান বিরোধিতার সুরকে আরও চড়া করে জাতীয়তাবাদের সুরকে, জাতীয়তাবাদের অস্ত্রে আরও চড়া শান দিয়ে নরেন্দ্র মোদীর অস্ত্রেই নরেন্দ্র মোদীকে চাপ দেওয়ার, চ্যালেঞ্জ ছোড়ার কৌশল নিচ্ছে বিরোধী দলগুলি। ফলে বুঝতেই পারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া বার্তা কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আসুন আরও একবার একটু বড় করে দেখি তিনি কি বলেছেন। আরও একবার পিসিআরকে বলবো, অভিষেকের প্রত্যাঘাত কি? পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের এটাই সময়, ব্যাস এটাই সময়। ওরা যে ভাষা বোঝে সেই ভাষাতেই ওদের শেখাতে হবে। এর অভিষেক বলছেন এখন আর সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী হুমকি দিলে চলবে না। গত কয়েকদিনে দেখছি পহেলগাঁও নজিরবিহীন জঙ্গি হামলার পিছনে ফাঁক ফোকর ভালো করে খোঁজা হচ্ছে না বলে তিনি যেটা বলছেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কাজে লাগে এরকম প্রচার চলছে। ফলে এই ক্ষুদ্র রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার, অভিষেক বলছেন। কিন্তু এই তারই পোস্টের পর গেরুয়া শিবির তাদের রিয়াকশন নেওয়া দরকার, তারা কিন্তু মোদিতেই ভরসা রাখছেন। আসুন পরপর শুনি কে কি বলছেন। এর বদলা দেশের সরকারকে নিতেই হবে। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতবর্ষ লড়াই করছে, আগামী দিনেও লড়াই করবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এবং উনি যেভাবে বলেছেন যে ওয়ার্ল্ডের শেষ প্রান্তে যেতে গেলেও আমরা যাব। আমাদের সকলের বিশ্বাস নরেন্দ্র মোদীজির উপর আছে। পুলওয়ামা হত্যাকাণ্ডের পরে তিনি যেভাবে ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন, আমরাও সেটা চাই। এমন অবস্থা করব যারা জীবনে আগামী দিনে যেন ভারতবর্ষের দিকে তাকাতে তাদের যেন বুক কাঁপে, সেই অবস্থা আমরা করব। যারা ভারতবর্ষের দিকে তাকাতে সাহস পেয়েছে তাদের কঠোরতম শাস্তি আমরা সবাই চাই, সারা ভারতের মানুষ চায়। নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি তৎকালীন প্রধানমন্ত্রীকে যেই সব প্রশ্ন করতেন এই ধরনের ঘটনার পর, যা যা দাবি করতেন, তো সেগুলো এবার নিজে করে দেখান। আসুন এবার একটু বামেদের খবর বলি। সুশান্ত ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছিল জেলা সম্পাদক পদ থেকে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয়। এবার প্রাক্তন মন্ত্রী, আসানসোলের প্রাক্তন সাংসদ, শ্রমিক নেতা বংশগোপাল চৌধুরীকে বহিষ্কার করলো সিপিএম। দলেরই মুর্শিদাবাদের এক নেত্রী ভার্চুয়াল যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন। বংশগোপালের দাবি দলের কেউ তার সঙ্গে কথা বলেননি, এটা পরিকল্পিত ষড়যন্ত্র। দলেরই একাংশের বিরুদ্ধে দুর্নীতি, বিজেপির সঙ্গে যোগাযোগের অভিযোগ তুলেছেন বংশগোপাল। না ডাকেনি, নিয়ম নেই তো, এটা অনেকে আমাকে আজকে ফোন করে বলেছে নিয়ম নেই। কিন্তু সেলিম দা আমার সাথে বৃহস্পতিবার লাস্ট যেটা আমাকে জানতে চেয়েছিল, তুমি কেন ছাড়তে চাইছো, আমি বলেছিলাম আমার এই পরিবেশে আর থাকা উচিত নয়। তখন উনি বলেন আমি কথা বলতে হবে তোমার সাথে। কেউ আমার সাথে কথাও বলেনি। কিন্তু সিদ্ধান্ত হয়েছে, আলোচনার কি আছে, সিদ্ধান্ত হয়েছে, বহিষ্কার হয়েছে। আমি যে পার্টি দেখেছিলাম সেই পার্টি আজকে নেই। 19 বছর বয়সে দলে যোগদান করেছে। আমি সবাইকে একটা কথা বলতাম যে আমি পার্টির অ্যাসোসিয়েশন। সরকার চলে যাওয়ার পরে গালাগালি দিয়েছে, আমি বলবো না, কিন্তু আমাকে আক্রমণ করেছে। এইরকম নোংরামি তৃণমূল কোনোদিন করেছে আমার সাথে? কখনো করেনি। ওইটা ট্র্যাপ করা হয়েছে আমাকে, আমি এইটুকু বলবো দিস মাচ। তারা আগে পিছিয়ে বলুক, এই নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। পার্টির সিদ্ধান্ত সেটা কার্যকর করা হবে। রাজনীতির খেলটাকেই এখন লোকে ঘৃণা করে। পরিকল্পিতভাবে ট্র্যাপ করানো হয়েছে আমাকে, একবার না, এর আগে একটি মেয়েকে আলিমুদ্দিনে পাঠানো হয়েছিল এবং সেটা নেতারা বলেছিল কখনো এটা বিশ্বাসযোগ্য নয়। ও লোক দেখানো পরে উঠে ওদের পার্টি এরকম লাইন ধরে করেছে। সুশান্তর ছবি দেখেছেন তো? বিজেপির সঙ্গে দাঁড়িয়ে থাকবে যারা,
তাদের ঘর থেকে যারা টাকা আনবে সেটা নৈতিকতা, সিন্ডিকেট চালাবে সেখানে একাংশ হাত মেলাবে সেটা নৈতিকতা, কারখানায় টাকা নেয়, অন্য জায়গায় নেয়, নাম চাইলে আমি সঠিক সময় দেব, কোন বালি খাদান থেকে কে টাকা আনে। সিপিএম এখন ছাগলের তৃতীয় সন্তান। আর যারা সিন্ডিকেট চালায় তাদের সঙ্গে দলের কার কার যোগাযোগ আছে সেই নামগুলো বার করুক। বিজেপির কোন নেতার কাছ থেকে কাটমানি আসে সেটা দল বার করুক, এটা নৈতিকতা। তাকে নিয়ে আলোচনা করার কোনো মানে হয় না, আউট অফ সিলেবাস। ওটা সিলেবাসে যখন আবার আসবে তখন আলোচনা করব। ধর্মকেন্দ্রিক জাতীয়তাবাদের রাজনীতি চলছে, সেই ধর্মের রাজনীতিতে জগন্নাথও এতদিন জয় শ্রীরাম ছিলই, 26-এ পাল্টা রব উঠবে কি জয় জগন্নাথ? এ প্রশ্ন পরিস্থিতি করতে বাধ্য করছে। বিজেপির চড়া হিন্দুত্বের মোকাবিলায় 26-এর ভোট প্রচারে জগন্নাথ দেবকেই কি স্মরণ করবে তৃণমূল কংগ্রেস? এত আগে এ প্রশ্নের উত্তর পাওয়া মুশকিল আমি জানি, কিন্তু বঙ্গের শাসকের বার্তা একটা থাকবে, এ কথার বলার অপেক্ষা রাখে না। নিশ্চিতভাবে সেই বার্তা থাকবেই, তার কারণ ভোট বড় বালাই। সরাসরি না বললেও কিন্তু ঠাড়ে ঠোড়ে তার একটা গন্ধ পাওয়া যাচ্ছে। তোমাদের রামলালা, আমাদের জগন্নাথ। তোমরা অযোধ্যা মন্দির দেখালে, আমরা দীঘার জগন্নাথ মন্দির দেখাবো। তবে বঙ্গ রাজনীতির পাখির চোখ এখন দীঘার জগন্নাথ মন্দির। আপনাদের সকলের ধর্মীয় সেন্টিমেন্টকে মর্যাদা দিয়েই পুরী যেমন পুরী সমুদ্রের ধারে, দীঘা সমুদ্রের ধারেও জগন্নাথ মন্দির করে দেওয়া হচ্ছে, জগন্নাথ ধাম। মুখে জগন্নাথ মন্দির আর ইনভাইটেশন লেটারে জগন্নাথ ধাম। প্রভু জগন্নাথ ভালোভাবে নেননি। বিজেপিরা তো জ্বলছে কেন এতে? বিজেপিরা তো জ্বলছে কেন? ব্রহ্মাণ্ড সৃষ্টির সাথে সাথে সনাতনের সৃষ্টি হয়েছে। এই সনাতন হচ্ছে একটা শক্তি। আপনি নিয়ম নিষ্ঠা না মানলে আপনি 2 নম্বরই করতে যাচ্ছেন। সরকারি টাকায় মন্দির হয় না। বিজেপিরা তো জ্বলছে কেন এতে? বিজেপিরা তো জ্বলছে কেন? প্রভু জগন্নাথ ভালোভাবে নেননি। আর 4 ধামের 1 ধাম পুরী ধাম। এটা মমতা ব্যানার্জি কেন তৃণমূলের 14 গোষ্ঠী এলো পুরী ধামের কোনো পরিবর্তন করতে পারবে না। বুঝতেই পারছেন, যেমনটা আমি বলছিলাম, উদ্বোধনের আগেই দীঘার জগন্নাথ মন্দির নিয়ে রাজনীতির সুর চড়ে গিয়েছে। ওটা যে মন্দির, শুভেন্দু তো সেটাই মানছেন না। সরকারি আমন্ত্রণ পত্রেও কোথাও মন্দির শব্দটা লেখা নেই, লেখা রয়েছে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। সেখানে প্রাণ প্রতিষ্ঠা কেন? বিরোধী নেতার প্রশ্ন, সেটা নিয়ে আমি আসবো পরে। তবে তার আগে আসুন রাধারমন দাসের কথাটা একবার আপনাদের শোনাই। দীঘার জগন্নাথ ধামের ট্রাস্টি বোর্ডের সদস্য এই রাধারমন বাবু। জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা কিভাবে হবে 30 তারিখ প্রথমবার আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য রাধারমন দাস। রাধারমন বাবু, সময়ের অপেক্ষা, 29 তারিখ মহাযজ্ঞ এবং 30 তারিখ প্রাণ প্রতিষ্ঠা। আমি 29 তারিখ একটু জানতে চাইবো কি কি রিচুয়াল কি রয়েছে, তারপরে 30 তারিখের বিষয়টা আসবে। জয় জগন্নাথ। 29 তারিখে মেন যজ্ঞ হবে, সকালে মহাযজ্ঞ হবে, তারপরে সন্ধ্যাবেলা ভগবানকে খাটে শুলানো হবে, বেছানাতে। এটা খুব ইন্টারেস্টিং, ফ্লাওয়ার দিয়ে সাজানো হবে। এখানে পুরী থেকে যারা পান্ডারা এসেছেন, ওরা দারু ব্রহ্ম যে কাঠের জগন্নাথ আছে ওনার প্রাণ প্রতিষ্ঠা করছেন। আর যে পাথরের জগন্নাথ আর রাধাকৃষ্ণ বিগ্রহ আছে, ওটা আমরা ইসকন ভক্তরা, আমার প্রেস্টরা, ওরা প্রাণ প্রতিষ্ঠা করছে। 30 তারিখে যে যজ্ঞ হবে, তো ভগবানকে মেটালিক গোল্ড ওয়্যার, না হলে সিলভার ওয়্যার, না হলে কপার ওয়্যার, 3টে ওয়্যার হয়। ওটা ভগবানকে বেঁধে যে যজ্ঞকুণ্ডে পুরোহিত বসে থাকবেন, ওনার কোমরে বাঁধা হবে। তারপরে আগে ঘট স্থাপিত হয়, তারপরে কুণ্ড, তারপরে প্রতিবিম্ব। তো এরকম ভগবানের 3টে প্রসেস আছে প্রাণ প্রতিষ্ঠার। আমরা জানি যে প্রাণ প্রতিষ্ঠার পর নিত্য পূজা হবে এবং তারপরে রথের সময় রথও বেরোবে। তার আগে জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়, তারপরে স্নান যাত্রার পর 14 দিন, আমি যদি তথ্যগত ভুল না হই, 14 দিন প্রভুকে বিশ্রামে পাঠানো হয়। এখানেও কি এইরকম একই নিয়মে হবে? একদম ওটাই নিয়ম পালন হবে। স্নান পূর্ণিমা পরে ভগবান দর্শন দেন না, উনি অসুস্থ হয়ে পড়েন। আর ঠিক রথের একদিন আগে আবার পুনঃ দর্শন হবে, আর রথে বসে উনি মাসি বাড়ি যাবেন। তো সেম নিয়ম এখানেও পালন করা হবে।
এই রাধারমন বাবু দীঘার মন্দির কমিটির সঙ্গে যুক্ত হওয়ায় শুভেন্দু অধিকারী চটে গিয়েছিলেন, মনে আছে আপনাদের? শুভেন্দুকে কেন বারবার বলতে হচ্ছে দীঘায় ওটা মন্দির নয়? কেন? শুভেন্দুদের রাজনীতির সমীকরণে কোথাও কি তাহলে গিয়ে ধাক্কা লাগছে? হিন্দুত্বের হিসেব তিনি যে কষছেন সেটা অনেকাংশে ঘেঁটে যাচ্ছে, আর সেই জায়গা থেকেই একটা দূরত্বের পরিস্থিতি তৈরি হচ্ছে কি? তবে আমন্ত্রণ কিন্তু তার কাছেও পৌঁছেছে। আমি ঠোঁটকাটা প্রশ্নটা করি, আপনাদেরও প্রশ্ন আমি জানি, শুভেন্দু কি যাবেন? আমাকে নিমন্ত্রণ পাঠিয়েছে রাজ্য সরকারের পক্ষে হিটকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী, এ আর একটা ডাকাত, এ পাঠিয়েছে আমাকে নিমন্ত্রণ পত্র। এই যে এই নিমন্ত্রণ পত্রে লেখা আছে জগন্নাথ ধাম দীঘা। জগন্নাথ ধাম, ধাম মানে হচ্ছে আবাস। এর পরের ভাষাটা আছে সরকারি নথিতে কালচারাল সেন্টার, যার বাংলা করলে দাঁড়ায় সাংস্কৃতিক কেন্দ্র। ওইটা লিখলে তাহলে জালি হিন্দু মমতার 2 নম্বরই ধরা পড়বে। তাই জগন্নাথ ধামের পরে আর কিছু লেখেনি, না কালচারাল সেন্টার ওটা লিখতে হবে, সরকারি টাকায় করেছে। মন্দির লিখলে সরকারি টাকা খরচ করা যাবে না, তাই শুধু জগন্নাথ ধাম লিখে ছেড়ে দিয়েছে। এই উদ্বোধনে বিজেপি জ্বলছে, তার কারণ হচ্ছে ওরা তো মেকি হিন্দু, ভেজাল হিন্দু, হিন্দুত্বের পলিটিক্যাল মার্কেটিং করছে। কোন প্রকৃত হিন্দু জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হচ্ছে সেটাকে বয়কট করা, সেটা নিয়ে নানা ধরনের বক্রোক্তি করা, এটা কি সম্ভব বলুন? পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ছাড়া সকলের প্রবেশ নিষেধ। বুধবার যদি হিন্দু ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে ঢোকে তার ছবি মার্ক করে আমি ছাড়বো সোশ্যাল মিডিয়া। 4টে ভাষাতে পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত সকলের প্রবেশ নিষেধ। মমতা ব্যানার্জি যদি হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের লোককে নিয়ে ঢোকে, সে প্রেস মিডিয়া হতে পারে, সে সিকিউরিটি হতে পারে, সরকারি আমলা হতে পারে, মন্ত্রী নেতা হতে পারে, আমি কিন্তু তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাপবো। যাদেরকে ডেকেছে তারা কিন্তু সাবধান। আমার তো পরিষ্কার কথা, মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন জগন্নাথ দেবের এই মন্দির দীঘা যেদিন প্রথম এর শিলান্যাস হলো এবং সমস্তটা খোলসা করে সবিস্তারে নকশা দেখিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, তো সেদিন তো পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী, তিনি তখন তৃণমূলে। ভাবা যাচ্ছে না এত ভালো জগন্নাথ দেবের মন্দির হবে দীঘাতে, সেখানে এত মানুষ আসবেন, পর্যটনের বিকাশ হবে, এলাকার উন্নয়ন হবে, কর্মসংস্থান হবে, পুজো হবে। উনি দল বদলে ওনার অবস্থান বদলে গেল। উনি নাকি কিছু প্রশ্ন করেছেন, তার উত্তরে আমি শুধু বলবো যে শিলান্যাস অনুষ্ঠানেও দেখলেন, বুঝলেন। দেখুন, যদি ধর্মের কথা বলেন রাম ও জগন্নাথে, সেই অর্থে কোনো ফারাক নেই, আসল তো সেই বিষ্ণু। বঙ্গে রাজনীতির ধর্মযুদ্ধে আরও স্পষ্ট করে যদি আমি বলি, এই যে পরিস্থিতি, তাতে হিন্দু ভোট টানার লড়াই বিষ্ণুর 2 অবতারের লড়াই হয়ে দাঁড়ায় কিনা সেটা জানতে গেলে সময় অপেক্ষা করতেই হবে। তবে বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে প্রবলভাবেই টেনে আনা হচ্ছে জগন্নাথ দেবকে। কি হয় সেটা সময় বলবে। আপাতত ঠোঁট কাটা এ পর্যন্তই।